হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্লাসেস উইথ নীল। আমি নীল, তোমাদের মেন্টার, তোমাদের গাইড এবং তোমাদের ফ্রেন্ড। আজকে আমরা গ্যাসের আচরণের লাস্ট সাব টপিক কভার করব, যেটা কিনা গ্যাসের গতিতত্ত্ব। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাব টপিক এবং এই কনসেপ্টটা ভালোভাবে তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা আগে যা যা পড়ে এসেছি প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করতে পারবো। সো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। গ্যাসের গতিতত্ত্ব কি, বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। গ্যাসের গতিতত্ত্ব কি জিনিস? গ্যাসের গতিতত্ত্ব হলো গ্যাসের অণুগুলির গতিশীল অবস্থা। আমরা সবাই জানি গ্যাস হলো এমনই একটা পদার্থের অবস্থা যেখানে কিনা প্রত্যেকটা অণুর মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল, মানে দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটা খুবই কম হয় এবং প্রত্যেকটা অণুর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি হয়। সেই জন্য গ্যাসকে যে পাত্রেই রাখা হয় না কেন সেই পাত্রেরই আকার দখল করে। তার মানে এটাই যে গ্যাসের অণুগুলো সর্বদাই গতিশীল থাকে এবং একটা র্যান্ডম স্টেট বা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। তো এই গতিশীল অবস্থার যে সমস্ত ধর্মগুলো আছে সেই ধর্মগুলোই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। যে সমস্ত বিজ্ঞানীরা এই গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কার করে সেই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী হলেন বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোলসম্যান প্রমুখ। এছাড়াও আরো অনেক বিজ্ঞানী আছে, বাট এই তিনজনদের নাম উল্লেখযোগ্য। এখন কথাটা হচ্ছে, এই তিনজন বিজ্ঞানী যখন গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কার করে তার আগে তারা কিছু অ্যাজাম্পশন করেছিলেন বা কিছু জিনিসকে ধরে নিয়েছিল। তার কারণ গ্যাসের অণুগুলো আকারে এতটাই ছোট যে আমরা যদি নিজের চোখে সেই জিনিসটাকে দেখতে পাবো না। তা আমরা যখন যেটা দেখতে পাবো না সেইটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আমাদের কি করতে হয়? ইমাজিন করতে হয়, জিনিসটাকে নিয়ে কল্পনা করতে হয়, ধারণা তৈরি করতে হয়। তো সেই রকমই গ্যাসের গতিতত্ত্বের কিছু কিছু স্বীকার্য আছে বা কিছু কিছু ধারণা আছে যখন গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কার হওয়ার আগে এই সমস্ত বিজ্ঞানীগণ সেই সমস্ত ধারণাগুলোকে ধরে নিয়েছিল এবং সেই ধারণার উপর বেস করেই গ্যাসের গতিতত্ত্ব তারা আবিষ্কার করেছিল। তো প্রথমে আমরা দেখব সেই সমস্ত ধারণা বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো কি। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। প্রথম স্বীকার্যটা ছিল এই সমস্ত বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন গ্যাসের অণুগুলো নিরেট হবে। নিরেট মিন সলিড, ফাঁপানো, সলিড হবে। যেমন ধরো একটা ফুটবলকে আমরা কি বলতে পারি? সলিড বলতে পারি না, বাট একটা ডিউস বলকে আমরা বলতে পারি সলিড বা নিরেট। নিরেট হবে। আর কি হবে? গোলক আকার হবে। গোলাকার নয়, গোলক আকার। গোলক আকার মিন্স গোলাকার আর গোলক আকার এর মধ্যে ডিফারেন্স কোথায়? গোলাকার মিন্স বৃত্তের আকার বোঝায়, আর গোলক আকার মিন্স গোলকের আকার বোঝায়। একটা 2D তে আর একটা হচ্ছে 3D তে। তো অণুগুলোকে তারা ধরে নিয়েছিলেন নিরেট বা সলিড, গোলক আকার। আর কি? এবং ধরেছিল যে একই গ্যাসের যে সমস্ত অণুরা থাকবে তাদের আকার বলো, তাদের আয়তন বলো, তাদের ধর্ম বলো একই রকম হবে। আকার ও ধর্ম একই রকম। এবং ভিন্ন গ্যাসের, মানে আলাদা আলাদা যদি গ্যাস হয়, ভিন্ন গ্যাসের অণুর আকার ও ধর্ম ভিন্ন হবে।
মানে যদি আলাদা আলাদা গ্যাস হয় তাহলে তাদের অণুগুলো একটা গ্যাসের অণুর সাথে অন্য গ্যাসের অণুগুলো আকার আর ধর্মে অনেক ডিফারেন্স বা পার্থক্য থাকবে। যেমন আমরা ধরো দুটো কন্টেনার নিলাম, একটা কন্টেনারে আমরা অক্সিজেন গ্যাস নিলাম O2 এবং আর একটা কন্টেনার আমরা নিলাম যেখানে আমরা নাইট্রোজেন গ্যাস নিলাম। ক্লিয়ার? তো এটা বলতে চাইছে একটাই জিনিস, যেটা যে একই গ্যাসের অণুগুলোর আকার আর ধর্ম এক, তার মানে এই নাইট্রোজেন গ্যাসের মধ্যে যা অণু আছে প্রত্যেকটা অণুর আকার আর ধর্ম একই রকম হবে। অক্সিজেন গ্যাসের মধ্যেও যে সমস্ত অণুগুলো আছে তাদেরও আকার আর ধর্ম একই রকম হবে, বাট একটা নাইট্রোজেন গ্যাসের অণুর সাথে একটা অক্সিজেন গ্যাসের অণুর আকার আর ধর্মে বিস্তর পার্থক্য থাকবে। এই প্রথম স্বীকার্যটার অর্থ হচ্ছে এটাই। সেকেন্ড স্বীকার্য কি বলছে? সেকেন্ড স্বীকার্যটায় বলছে যে গ্যাসের অণুগুলো প্রত্যেকটা অণুর আকারের তুলনায় দুটো অণুর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। মানে ধরো এই একটা অণু আছে এবং এই একটা অণু আছে এবং এই একটা অণু আছে, তো এদের মধ্যে ডিস্টেন্সটা এদের আকারের তুলনায় অনেক গুণে বেশি, যেই কারণে প্রত্যেকটা অণুকে বলা হয় বিন্দুভর। তোমরা হয়তো বিন্দুভর এর আগে পড়ে থাকবে। বিন্দুভর মানে হচ্ছে দুটো বস্তুকে তখনই আমরা বিন্দুভর বলতে পারি যদি সেই দুটো বস্তুর আকারের তুলনায়, মানে তাদের যা সাইজ তাদের তুলনায় যদি তাদের মধ্যে ডিস্টেন্সটা, তাদের মধ্যে দূরত্বটা যদি অনেক অনেক গুণে বেশি হয় তাহলে সেই দুটো বস্তুকে আমরা বলতে পারি বিন্দুভর। সেই তুলনায় দেখতে গেলে পৃথিবী আর সূর্য বিন্দুভর হিসেবে কল্পনা করা যেতে পারে। তার কারণ কি? পৃথিবীর আকারও জানি যে প্রচন্ড বড়, সূর্যের আকার পৃথিবীর থেকে আরো 13 লক্ষ গুণে বড়, বাট পৃথিবী আর সূর্যের যদি আমরা ডিস্টেন্স মেজার করি সেটা প্রায় 15 কোটি কিলোমিটার, যেটা তাদের আকারের তুলনাতেও অনেক অনেক গুণে বেশি। সেই জন্য ডিস্টেন্সের কম্পারিজনে দুটো বস্তুর আকারকে আমরা বিন্দুভর বলতে পারি। তেমনিভাবে গ্যাসের অণু দুটো অণু যদি এরকম ডিস্টেন্সেও থাকে তবু তাদেরকে আমরা বিন্দুভর বলতে পারবো। তার কারণ এক একটা অণুর আকার, এই যে ডটটা আমরা দিয়েছি এই ডটের হাজার 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 ভাগের থেকেও কম, যেটা আমরা চোখে দেখতে পাবো না। সেই জন্য তখন এইটুকু ডিস্টেন্সও তাদের কাছে অনেকটাই বেশি। সেই কারণে বলা হয়েছিল গ্যাসের অণুগুলি বিন্দুভর। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবারে 3 নম্বর বলতে চাইছে যে একটা পাত্রের মধ্যে যখন একটা গ্যাসকে রাখা হয়, তখন কি হয়? তখন গ্যাসের অণুগুলো আমরা একটু আগেই দেখলাম যে সর্বদা গতিশীল হয়। এবারে প্রত্যেকটা অণু যদি গতিশীল থাকে, মানে চলাফেরা করতে থাকে, তাহলে অণুগুলো নিজেদের সাথে ধাক্কা খায় এবং পাত্রের ভিতরের দিকে যে দেয়াল আছে, ভিতরের দিকে যে দেয়ালটা তার সাথেও ধাক্কা খায়। মানে অণুগুলো এদিকেও ধাক্কা খেতে পারে, এদিকেও ধাক্কা খেতে পারে, এদিকেও ধাক্কা খেতে পারে, ধাক্কা খায়। ঠিক আছে? এখন এই ধাক্কার ফলেই চাপের উদ্ভব ঘটে। আমরা চাপ পড়ে এসেছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ, প্রত্যেকটাতেই আমরা চাপ দেখেছি। তো চাপের উদ্ভবটা ঘটে এখান থেকেই। যদি অণুগুলো পাত্রের দেয়ালের সাথে লম্বভাবে ধাক্কা খায়, লম্বভাবে মিন্স একদম স্ট্রেট, যেখানে ধাক্কা খাবে সেটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এগুলোকে বলা হয় লম্বভাবে ধাক্কা খাওয়া। এরকম নয়, যে ধাক্কাটা খাবে সেটা ডাইরেক্ট পুরো স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খাবে। গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করে, এখন এটা তোমরা বুঝতেই পারছো যে ধাক্কা মারলে অবশ্যই বল প্রয়োগ করবে। লম্বভাবে যে বল প্রয়োগ করে সেই বলটাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেওয়া হয়, ক্ষেত্রফল মানে যতটা জায়গা জুড়ে ধাক্কাটা মারছে, তো সেই ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা যে রাশিমালাটা পাই সেটাকেই আমরা বলি গ্যাসের চাপ। কারণ চাপের সংজ্ঞা আমরা এর আগে পড়েছি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হলো চাপ, বা আমরা বলতে পারি চাপ সমান সমান বল বাই
ক্ষেত্রফল। এটা আমরা জানি, চাপ সমান সমান পি চাপ সমান সমান বল বাই এ মিনস এরিয়া, এটা আমরা জানি, এটা আমরা অনেক নিচু ক্লাসে পড়েছি। তো চাপের উদ্ভব হয়, গ্যাসের চাপের উদ্ভব হয় এইভাবে, গ্যাসের অণুগুলো কি হয়, পাত্রের দেয়ালের সঙ্গে নিজেদের মধ্যেও সংঘর্ষ ঘটতে পারে, আবার পাত্রের দেয়ালের সাথেও সংঘর্ষ ঘটাতে পারে। তো সেই পাত্রের দেয়ালের সঙ্গে যখন লম্বভাবে সংঘর্ষ ঘটায় তখন যে বল প্রযুক্ত হয় সেই বল থেকেই চাপের উদ্ভব ঘটে। এবারে যদি তুমি অণু সংখ্যা বাড়িয়ে দাও, মানে যদি বেশি মাত্রায় অণু থাকে তাহলে তারা বেশি পরিমাণে গিয়ে ধাক্কা মারবে, তো সেক্ষেত্রে কি হবে, চাপের মান আরো বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব এই নেক্সট স্বীকার্যটা কি আছে। 4 নম্বর স্বীকার্যতে তারা এটা ধরে নিয়েছিলেন যে দুটো সংঘর্ষের মাঝে গ্যাসের অণুগুলো যে ডিস্টেন্সটা ট্রাভেল করে, ধরো এই একটা অণু আছে, এই একটা অণু আছে, এরা ধরো পরস্পরের সাথে ধাক্কা মারে, ধরো এই পয়েন্টটায় ধাক্কাটা হলো, এই পয়েন্টটায় ধাক্কা হলো, ধাক্কার পরে ধরো যে কোনো একটা অণু এইখানে ধাক্কা মারার পর আবার এইখানে গিয়ে আর একটা অণুর সাথে ধাক্কা মারে। দুটো অণু ছিল, প্রথমে ধরো আমরা এই অণুটাকে ধরে নিলাম, এটা এ অণু, এটা বি অণু, এটা সি অণু। প্রথমে এ অণু আর বি অণুর মধ্যে এই পয়েন্টটায় ধাক্কা হলো, তারপর এই পয়েন্ট থেকে ধরো এ অণুটা গিয়ে আবার সি অণুর সঙ্গে এই পয়েন্টে ধাক্কা হলো। তো এখন দুটো ধাক্কার মাঝামাঝি দূরত্ব, দুটো ধাক্কা কোথায় কোথায় হয়েছিল, একটা এইখানে হয়েছিল আর একটা এইখানে হলো, এই দুটো ধাক্কার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা এইটাকে বলা হয় মুক্ত পথ। কি বলে? মুক্ত পথ। ক্লিয়ার? এই মুক্ত পথে যখন, মুক্ত পথ সবসময় সরল রৈখিক হয়, স্ট্রেট লাইন বরাবর, বক্রপথে কখনো হয় না। মুক্ত পথ সর্বদা সরল রৈখিক বা সোজা হয়। এবং এই মুক্ত পথে যখন একটা অণু চলাচল করে, মুক্ত পথে যাওয়ার সময় অণুগুলো সবসময় সমবেগে চলে, মানে তাদের বেগের কোনো চেঞ্জ হয় না। মানে এইরকম নয় যে এখান থেকে এইটা একটা নির্দিষ্ট বেগে গেল, তারপর এখান থেকে এটা আবার বেশি জোরে গেল কি আস্তে গেল, এরকম নয়। এইখান থেকে এই পর্যন্ত যে মুক্ত পথ বরাবর যাবে সেটা একই বেগে চলবে বা সমবেগে চলে। নেক্সট কি, নেক্সট যে তারা অ্যাজাম্পশনটা করেছিল বা যেটা ধরে নিয়েছিল সেটা হচ্ছে অণুগুলো যখন সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার তোমরা বলে স্যার স্থিতিস্থাপক সংঘর্ষটা আবার কি জিনিস? হ্যাঁ সত্যি তো, স্থিতিস্থাপক সংঘর্ষটা কি জিনিস? স্থিতিস্থাপক সংঘর্ষ মানে যখন দুটো অণুর মধ্যে ধাক্কা হবে, যখন দুটো অণুর মধ্যে ধাক্কা হবে, ধাক্কা হওয়ার আগে দুটো অণুর মোট ভরবেগ বলতে পারো বা গতিশক্তি, ভরবেগ বা গতিশক্তি, একটা অণুর গতিশক্তি আছে আর একটা অণুরও গতিশক্তি আছে, এরও একটা ভরবেগ আছে, এরও একটা ভরবেগ আছে। এখন ধাক্কা হওয়ার আগে দুটো অণুর মোট ভরবেগ বা মোট গতিশক্তি, এখানে ধরো ধাক্কা হলো, ধাক্কা হওয়ার আগে এর যে ভরবেগটা ছিল এটা ধরো P1, এর ভরবেগ ধরো P2, এখানে P মানে আবার যেন চাপ দেব না, ঠিক আছে? P কে ভরবেগ বা মোমেন্টামের নোটেশন হিসেবেও দেওয়া হয়, যেটা তোমরা নিউটনের সূত্রে পড়েছো। তো যাই হোক, ভরবেগ হোক বা ধরো গতিশক্তি হোক, যাই হোক না কেন, ধাক্কা খাওয়ার আগে দুটো অণুর মোট ভরবেগ বা মোট গতিশক্তি যা হয়, ধাক্কা খাওয়ার পরেও, ধাক্কা খাওয়া হয়ে গেলে ধরো এই অণুটা ধাক্কাকে এরকম বেরিয়ে গেল, এটা ধরো এ অণু, ধাক্কাকে এরকম বেরিয়ে গেল, আর এটা ধরো ধাক্কাকে এরকম ভাবে বেরিয়ে এখানে চলে গেল, এটা ধরো বি অণু, ঠিক আছে? তো ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে দুটো অণুরই মোট ভরবেগ বা মোট গতিশক্তি
সবসময় কি হয়, একই থাকে। মানে সোজা কথা, শক্তি সংরক্ষিত হয়, মানে শক্তি নষ্ট বা অপচয় হয় না। এটা তোমরা শক্তি সংরক্ষণ সূত্রে পড়ে এসেছো। তো এই সংঘর্ষটাই, যে সংঘর্ষের আগে আর পরে দুটো অণুর মোট ভরবেগ বা মোট গতিশক্তি একই থাকে, সেই রকম সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষে কখনো এনার্জি নষ্ট হয় না। ক্লিয়ার হলো? তো গ্যাসের গতিতত্ত্বের শিকার যে বিজ্ঞানীগণ ধরে নিয়েছিলেন যে গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষটা হয় সেটা সম্পূর্ণ পরিমাণে স্থিতিস্থাপক। আর কি স্বীকার্য আছে? আর তারা ধরেছিলেন যে গ্যাসের অণুর গতিশক্তিকে যদি সি দিয়ে লেখা হয়, গ্যাসের অণুর মোট গতিশক্তি মানে যত অণু আছে গ্যাসের মধ্যে, যত অণু আছে প্রত্যেকটা অণুর গতিশক্তিকে যদি আমরা অ্যাভারেজ করি বা গড় করি, যেটা পাই সেটাকে বলা হয় মোট গতিশক্তি বা মোলার গতিশক্তি। এগুলো তোমরা ক্লাস 11-এ উঠে আরো ডিটেলসে পড়বে গ্যাসের আচরণে, ঠিক আছে? তো সেটাকে যদি সি ধরা হয়, গ্যাসের অণুর মোট গতিশক্তি বা গড় গতিশক্তি যাই বলো না কেন, সেটাকে যদি সি বলা হয়, তো সি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, মানে গ্যাসের অণুর মোট গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। তুমি যদি পরম উষ্ণতাটাকে বাড়াও তাহলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি কি হবে, বেড়ে যাবে। তুমি যদি পরম উষ্ণতাকে কমিয়ে দাও তখন কি হবে, গ্যাসের অণুর গড় গতিশক্তি কমে যাবে। এইগুলোই ছিল গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। ক্লিয়ার? এইবারে আমরা দেখব যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য যে আমরা পড়লাম, এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো কি আদৌ সঠিক? বাস্তবে কি এই সমস্ত স্বীকার্যর কোনো প্র্যাকটিক্যাল প্রুফ আছে? আদৌ কি কোনো এভিডেন্স আছে যার সাহায্যে আমরা বলতে পারি যে না, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো ঠিক? সেটাই এবারে আমরা দেখে নেব। গ্যাসের অণুগুলোর গতিশীলতার সপক্ষে যুক্তি, তার মানে কি? তার মানে আমরা যে দেখলাম গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো, সেই স্বীকার্যগুলো আদৌ কি তার বাস্তবে কোনো এভিডেন্স বা প্রুফ আছে বা প্রমাণ আছে? হ্যাঁ আছে। কি কি? প্রথম প্রমাণটা হচ্ছে গ্যাসের চাপ, যেটা আমরা একটু আগেই দেখে এলাম। গ্যাসের চাপ কেন তৈরি হয়, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছি, যে গ্যাসের অণুগুলো কি করে, পাত্রের দেয়ালে সংঘর্ষ ঘটায় এবং সেই সংঘর্ষের ফলে যে বলটা অ্যাপ্লাই করে বা যে বল প্রয়োগ করে পাত্রের দেয়ালে, তার থেকেই চাপের উদ্ভবটা ঘটে। এবারে তোমরা চিন্তা করো, গ্যাসের অণুগুলো যদি গতিশীল নাই হতো, গ্যাসের অণুগুলো যদি নির্দিষ্ট পয়েন্টে ফিক্সড থাকতো, স্থির থাকতো, তাহলে তারা পাত্রের দেয়ালে ধাক্কাটা মারতো কিভাবে, আর কিভাবেই বা চাপের উৎপত্তিটা ঘটতো। সেই জন্য গ্যাসের অণুগুলো গতিশীল থাকার জন্যই গ্যাসের চাপের সৃষ্টি হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গ্যাসের ব্যাপন প্রক্রিয়া। গ্যাসের ব্যাপন প্রক্রিয়াটা কি? ব্যাপন প্রক্রিয়াটা কি? ব্যাপন প্রক্রিয়া মানে হচ্ছে যখন পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অটোমেটিক চলাচল করে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ব্যাপন। যেমন ধরো, ঘরের এক কোণে আমরা যদি কোনো ধূপ জ্বালি, সেই ধূপের গন্ধটা সারা ঘরে ছড়িয়ে যায়, এটা তো আমরা জানি। তো এটা হয় কিসের জন্য? ব্যাপন প্রক্রিয়ার জন্য। ব্যাপন প্রক্রিয়া মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অণুর চলাচল। ক্লিয়ার হলো? এইবারে গ্যাসের ব্যাপন প্রক্রিয়া হয় তার কারণ হচ্ছে গ্যাসের অণুর গতিশীলতা। গ্যাসের অণুগুলো যদি গতিশীল না হতো তাহলে তারা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলাচলটা করতো কিভাবে? নিশ্চয়ই তারা গতিশীল, সেই জন্যই চলাচল করে এবং ব্যাপন প্রক্রিয়া উদ্ভব ঘটে। এই হচ্ছে গ্যাসের অণুর গতিশীলতার সপক্ষে যুক্তি। এবার আমরা আমাদের লাস্ট টপিক কভার করব, যেটা কিনা গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব আচরণের বিচ্যুতি, বা আমরা বলতে পারি বাস্তব গ্যাসের আদর্শ
আচরণ থেকে বিচ্যুতি। এর মানেটা কি? এর মানেটা হলো বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, ঠিক আছে? কিন্তু কেন করে না? আমরা গ্যাসের গতিতত্ত্বে যে কটা স্বীকার্য পড়েছি, প্রত্যেকটা স্বীকার্যই অ্যাপ্লিকেবল ফর আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বাস্তবে যে সমস্ত গ্যাসগুলো দেখা যায়, তাদের দেখা যায় সেইগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। পুরোপুরি আলাদা নয়, কিছুটা হলেও আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের আচরণের পার্থক্য দেখা যায়। কিন্তু কেন? এর পিছনে আছে দুটো কারণ, এবং বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সেই কারণ দুটো আবিষ্কার করেন, যে এমন কি কারণ থাকতে পারে যার জন্য আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দুটো পৃথক হয়। অ্যাকচুয়ালি এটা আমরা সবাই জানি যে আদর্শ গ্যাস বলে বাস্তবে কোনো গ্যাসের অস্তিত্ব নেই, এটা জাস্ট একটা কল্পনা। বাস্তব যে সমস্ত গ্যাস আছে সেইগুলো আদর্শ আচরণ বা আদর্শ গ্যাসের আচরণ থেকে অনেকটাই আলাদা আচরণ করে। কিন্তু কেন? তার প্রথম কারণটা হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি। গ্যাসের গতিতত্ত্বে আরো একটা জিনিস ধরে নেওয়া হয়েছিল বা অ্যাসাম্পশন করা হয়েছিল, যে একটা পাত্রে যে সমস্ত গ্যাসের অণু আছে তাদের আয়তন, তাদের মিলিত আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বা ধরাই হয়নি। তার মানেটা কি? সহজ ভাষায় বললে, আমরা যদি প্রত্যেকটা অণুর আয়তন ক্যালকুলেশন করতে পারি, যদিও সেটা ইম্পসিবল ব্যাপার, নিয়ারলি ইম্পসিবল, সায়েন্সে কোনো কিছু জিনিস ইম্পসিবল বলে হয় না, যাই হোক, যদি প্রত্যেকটা অণুর আয়তন আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি, তাহলে সেই আয়তনে যদি যোগ দিই তাহলে কি হবে? সবগুলো অণুর আমরা আয়তনের সমষ্টি পাবো। সেই সমষ্টিগত আয়তনটা এই পাত্রের পুরো আয়তনের তুলনায় এতটাই কম যে তাকে ধরাই হয় না। এইটা আদর্শ গ্যাসের বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে বিজ্ঞানীগণ ধরে নিয়েছে। ক্লিয়ার হল? বাট বাস্তবে দেখা যায় অণুগুলোর আয়তন যতই কম হোক না কেন, তাদের আয়তন কিছুটা হলেও আছে, এবং তারা যখন পাত্রের মধ্যে থাকে সেই পাত্রের আয়তনের তুলনায় তাদের মোট আয়তন, প্রত্যেকটা অণুর মিলিত আয়তন কম তো হয়, বাট কিছুটা কম হয়। তার মানে এই নয় যে পাত্রের আয়তনের তুলনায় তাদের আয়তনকে ধরাই যায় না, এতটাই কম, এতটা কম নয়, কিছুটা হলে কম। সেই অতিরিক্ত আয়তন সংক্রান্ত ত্রুটির জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণের থেকে পৃথক হয়। এইটা একটা পয়েন্ট। সেকেন্ড কারণটা কি? 2 নম্বর কারণ হচ্ছে চাপ সংক্রান্ত ত্রুটি। আদর্শ গ্যাসের স্বীকার্যে বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে আরো একটা জিনিস ধরা হয়েছিল, যেটা এর আগে তোমাদেরকে আমি বলিনি, সেটা হচ্ছে যে গ্যাসের দুটো অণুর মধ্যে, গ্যাসের যে কোনো দুটো অণুর মধ্যে কোনো রকম অন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে না, বা কোনো ধরা হয়েছিল এদের মধ্যে কোনো অন্তরাণবিক আকর্ষণ বল নেই, প্রত্যেকটা অণু যে যার মতো ফ্রিলি মুভমেন্ট করতে পারে, চলাফেরা করতে পারে। বাট বাস্তবে দেখা যায় যে যখন তুমি গ্যাসের চাপকে অনেক বাড়িয়ে দাও, গ্যাসের চাপকে অনেকটা বাড়িয়ে দাও এবং গ্যাসের উষ্ণতাকে অনেকটা কমিয়ে দাও, সোজা কথায় নিম্ন উষ্ণতা উচ্চ চাপে কি হয়? গ্যাসগুলো কম্প্রেস হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, যার ফলে দুটো অণু তাদের অনেক কাছাকাছি চলে আসে একটা অন্যটার সাথে। সেই সময় প্রত্যেকটা অণুর মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বলটা ক্রিয়া করে। ক্লিয়ার? এখন অন্তরাণবিক বল যদি ক্রিয়া করে তাহলে একটা অণু অন্য অণুকে আকর্ষণ করবে। এইবার ভাবো, এটা যদি একটা পাত্রের মধ্যে হয় এবং এই অণুটা ধরো পাত্রের মধ্যে চাপ সৃষ্টি করছে বা লম্বভাবে গিয়ে এখানে ধাক্কা মারছে,
এবারে এই অণুটার মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করছে, বা বলতে পারি দুটো অণুকে আকর্ষণ করছে। এখন যেহেতু এরা দুজনকে আকর্ষণ করছে, তাহলে যদি আকর্ষণ না থাকতো তখন এই অণুটা যে বল নিয়ে পাত্রের দেয়ালে ধাক্কা মারতে পারতো, আকর্ষণটা থাকার দরুন সেই বল নিয়ে ধাক্কা মারতে পারছে না। মনে করো তোমাকে যদি পেছন থেকে কেউ টেনে ধরে থাকে, তাহলে তুমি কি সামনের দিকে বেশি স্পিডে এগোতে পারবে? সম্ভব না। সেই জন্য হয় কি, যে অন্তরাণবিক আকর্ষণ না থাকার ফলে যে চাপের সৃষ্টি হতো, অন্তরাণবিক আকর্ষণ বল থাকার দরুন সেই চাপের থেকে কিছুটা কম চাপের সৃষ্টি হয়। বা বলতে পারো আদর্শ গ্যাস যে চাপের সৃষ্টি করে তার থেকে বাস্তব গ্যাসের সৃষ্ট চাপ কিছুটা হলেও কম হয়। তার জন্য দায়ী হচ্ছে অন্তরাণবিক আকর্ষণ বল। এই দুটো ত্রুটির কারণে, চাপ সংক্রান্ত ত্রুটি আর এর আগে আমরা পড়লাম আয়তন সংক্রান্ত ত্রুটি, এই দুটো ত্রুটির কারণেই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ থেকে পৃথক আচরণ করে। বাট তুমি যদি প্রেসারকে একদম কমিয়ে দাও, নিম্ন চাপকে যদি একদম কমিয়ে দাও এবং উষ্ণতাকে অনেক বাড়িয়ে দাও, উচ্চ উষ্ণতা, তখন হয় কি, যদি উষ্ণতাকে আমরা অনেকটা বাড়িয়ে দিই এবং চাপকে যদি অনেকটা কমিয়ে দিই, তখন কি হয়, গ্যাসের অণুগুলোর গতিশক্তি অনেক বৃদ্ধি পায়। যেটা আমরা একটু আগেই গ্যাসের গতিতত্ত্ব শিকার্যে পড়ে এসেছিলাম, যে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে আমি যে টেম্পারেচারকে ইনক্রিজ করি বা বাড়াই, তখন কি হবে, গ্যাসের অণুগুলোর গতিশীলতাটা অনেক বেড়ে যাবে বা গতিশক্তি বেড়ে যাবে, যার ফলে গ্যাসের অণুগুলো প্রত্যেকে অনেক বেশি দূরত্বে চলে যাবে। তখন কি হবে, তাদের মধ্যে অন্তরাণবিক বলটা ক্রিয়া করবে না। তো সেক্ষেত্রে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতাতে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং পরীক্ষার পারপাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসের অণুগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কি করেন, আমরা যে আদর্শ গ্যাসের সমীকরণ দেখেছিলাম PV = nRT, এই সমীকরণটাকে সংশোধিত করেন। কারণ আমরা জানি যে এটা আদর্শ গ্যাসের সমীকরণ, আর আদর্শ গ্যাসের চাপ আর আয়তন সংক্রান্ত ত্রুটি একটু আগে আমরা দেখলাম। তো সেক্ষেত্রে তিনি যে সমীকরণটা তৈরি করেন বা সংশোধিত করেন, সেটা হচ্ছে এইরকম, n²a/v² ইন্টু v - nb = nRT। পিটা বা চাপটা সংশোধিত হয়ে হয় এই আকারে, এবং ভি বা আয়তনটা সংশোধিত হয়ে হয় এই আকারে, = nRT, যেখানে nটা হচ্ছে মোল সংখ্যা এবং পিটা চাপ, ভিটা আয়তন, আর তো জানো সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, এবং এ আর বি এই দুটোকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এইটা সম্পর্কে বেশি জানার দরকার নেই, যদিও এটা তোমাদের আউট অফ সিলেবাস, ক্লাস 11-এ গিয়ে এটা ডিটেলসে পড়বে। তো জেনে রাখো যে এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সংশোধিত করে এই সমীকরণটাকে এই আকারে। ক্লিয়ার? তো আজকে আমরা পড়ে নিলাম গ্যাসের গতিতত্ত্ব, এবং আজকের সাব টপিকের সাথে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দিলাম। নেক্সট আমাদের ইচ্ছা আছে যে আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী স্টার্ট করব। যদি তোমাদের কোনো চ্যাপ্টার স্পেসিফিক্যাল প্রবলেম থেকে থাকে বা সেই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলে যদি তোমাদের বেটার হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই সাব টপিকের PDF নোট ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ইচ্ছা হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।